একটা পাথর আর একটা মৌমাছি। দুটোর মধ্যে পার্থক্যটা ঠিক কি? শুনতে খুব সহজ প্রশ্ন মনে হলেও এর মধ্যেই কিন্তু লুকিয়ে আছে জীবনের সবচেয়ে বড় রহস্য। চলুন আজ আমরা জীবজগতের গভীরে ডুব দিই। দেখব বিজ্ঞানীরা কিভাবে পৃথিবীর এই অবিশ্বাস্য জীববৈচিত্র্যকে বোঝেন আর কিভাবে তা বাঁচিয়ে রাখার চেষ্টা করেন। আমাদের এই যাত্রাপথে আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে জীবন আসলে কি তার মূল সংজ্ঞাটা খোঁজার চেষ্টা করব। তারপর দেখব এই যে কোটি কোটি জীব, বিজ্ঞানীরা এদের কিভাবে সাজান, কি কি জিনিসপত্র ব্যবহার করেন। আমরা সেই জীবন্ত লাইব্রেরিগুলোও দেখব যেখানে এই সব জ্ঞান জমা করা আছে। আর সব শেষে সবচেয়ে জরুরি প্রশ্নটা, এই সব কিছু আমাদের জানার দরকারটা কি? আচ্ছা, তাহলে মূল প্রশ্নে ফেরা যাক। আমরা ঠিক কোন জিনিসটাকে বলি জীবন্ত আর কোনটাকে জড়? কিসের ভিত্তিতে এই ভাগটা করা হয়? বৃদ্ধির ব্যাপারটা দেখুন, একটা বালির ঢিবিও কিন্তু সময়ের সাথে সাথে বড় হয়, তাই না? কিন্তু সেটা কিভাবে হয়? বাইরে থেকে বালি জমে জমে। অন্যদিকে একটা জীবন্ত জিনিস সেও বাড়ে, কিন্তু তার বৃদ্ধিটা হয় ভেতর থেকে, মানে কোষ বিভাজনের মাধ্যমে, যা একটা দারুণ গোছানো প্রক্রিয়া। আর এটাই হলো জীবন আর জড়ের মধ্যে একটা প্রধান পার্থক্য। বিজ্ঞানীরা জীবনকে চিনতে মোট 7টা মূল বৈশিষ্ট্যের কথা বলেন। যেমন ধরুন বিপাক, মানে শক্তি তৈরি আর ব্যবহার করার ক্ষমতা। তারপর আছে বৃদ্ধি, বার্ধক্য আর প্রজনন। শুধু তাই নয়, বাইরের কোনো পরিবর্তনের সাড়া দেওয়া, একটা মনোজম শারীরিক গঠন থাকা আর সবশেষে মৃত্যু, এই সব কিছু মিলেই কিন্তু একটা জীবন সম্পূর্ণ হয়। এখানে কিন্তু একটা মজার প্রশ্ন আছে। আমরা তো বললাম প্রজনন একটা মূল বৈশিষ্ট্য। তাহলে কর্মী মৌমাছি বা খচ্চর, যারা তো প্রজনন করতে পারে না, তারা কি জীবন্ত নয়? অবশ্যই জীবন্ত। আসলে ব্যাপারটা হলো প্রজনন একটা প্রজাতির টিকে থাকার জন্য দরকারি, কিন্তু কোনো একটা নির্দিষ্ট জীবের বেঁচে থাকার জন্য অপরিহার্য নয়। এ পৃথিবীতে যে কত কোটি কোটি রকমের জীব আছে তার কোনো হিসাব নেই। তো এই বিশাল বৈচিত্র্যকে বোঝা আর জানা তো একটা বিরাট চ্যালেঞ্জ। বিজ্ঞানীরা কিভাবেই কাজটা করেন? এর কারণটা কিন্তু খুবই বাস্তব। একবার ভাবুন, আমরা যদি নাই জানতাম কোন পোকাটা ফসলের উপকার করে আর কোনটা ক্ষতি, তাহলে কি চাষবাস করা যেত? বা ধরুন জঙ্গলের কথাই, কোন প্রাণী কোন গাছের ওপর নির্ভর করে বেঁচে আছে, এটা না জানলে কি আমরা পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারতাম? পারতাম না। তাই এই জীবজগৎকে একটা নিয়মের মধ্যে ফেলে জানাটা সবার জন্যই জরুরি। এই বিশাল জীবজগৎকে নিয়ে পড়াশোনা করার জন্য বায়োলজিস্টদের কিছু বিশেষ যন্ত্রপাতের দরকার হয়। এগুলোকে বলা হয় ট্যাক্সোনমিক্যাল এইডস বা শ্রেণীবিন্যাসের সহায়ক। চলুন তো দেখে নেওয়া যাক এগুলো কি কি। প্রথমেই আসছে হার্বেরিয়াম। খুব সহজ করে বললে এটা হলো শুকনো গাছের একটা লাইব্রেরি। মানে এখানে গাছের বিভিন্ন অংশকে সংগ্রহ করে, শুকিয়ে আর চাপ দিয়ে এমনভাবে রাখা হয় যাতে বহু বছর পরেও সেগুলো নিয়ে গবেষণা করা যায়। আর এই হার্বেরিয়াম তৈরির পদ্ধতিটা একবার দেখুন, কি ভীষণ যত্ন আর ধৈর্যের কাজ, তাই না? গাছ সংগ্রহ করা থেকে শুরু করে সেটাকে শুকানো, তারপর একটা শীটে সুন্দর করে লাগানো আর তার সম্পর্কে সব তথ্য লিখে লেবেল দেওয়া, প্রত্যেকটা ধাপই খুব নিখুঁতভাবে করতে হয়। হার্বেরিয়াম তো গেল শুধু গাছের জন্য, কিন্তু জাদুঘরে উদ্ভিদ প্রাণী দুয়েরই নমুনা রাখা হয়। যেমন ধরুন ছোট ছোট প্রাণী বা কোনো প্রাণীর অংশ ফরমালিনের মতো কেমিক্যালের মধ্যে ডুবিয়ে রাখা হয়। আবার পাখি বা বড় প্রাণীদের চামড়ার ভেতরে জিনিস ভরে সেগুলোকে এমনভাবে রাখা হয় যেন দেখে মনে হয় একেবারে জীবন্ত। এই পদ্ধতিটাকে বলে ট্যাক্সিডার্মি। এখন ধরুন একটা অজানা গাছ বা প্রাণী পাওয়া গেল। সেটাকে চেনার সবচেয়ে ভালো উপায় হলো ট্যাক্সোনমি কি। এটা অনেকটা একটা ডিটেকটিভের বইয়ের মতো কাজ করে। এখানে দুটো করে বিপরীত বৈশিষ্ট্য দেওয়া থাকে, আপনাকে যে কোনো একটা বেছে নিতে হয় আর এগোতে হয়। এভাবে ধাপে ধাপে এগোতে থাকলেই শেষে গিয়ে প্রাণীটা বা গাছটাকে চেনা যায়। এর বাইরেও আরও কিছু লেখার রেকর্ড থাকে। যেমন ফ্লোরা পড়লে একটা নির্দিষ্ট এলাকার সব গাছপালা সম্পর্কে জানা যায়। আবার ম্যানুয়াল কোনো এলাকার প্রজাতি চিনতে সাহায্য করে। আর যদি কোনো একটা নির্দিষ্ট প্রাণী বা উদ্ভিদ গোষ্ঠী নিয়ে খুব বিস্তারিত জানতে হয়, তাহলে তো মনোগ্রাফ দেখতেই হবে। এতক্ষণ তো আমরা সরঞ্জামগুলোর কথা বললাম,
এখন চলুন সেই জায়গাগুলো ঘুরে দেখি যেখানে এই জ্ঞানকে একেবারে জীবন্ত অবস্থায় সংরক্ষণ করা হয়। এগুলোকে বলা যেতে পারে প্রকৃতির এক একটা জীবন্ত লাইব্রেরি। বোটানিক্যাল গার্ডেন বা উদ্ভিদ উদ্যানের ধারণাটা কিন্তু মোটেই নতুন নয়। ভাবা যায় সেই ১৫৪৩ সালে, মানে আজ থেকে প্রায় ৫০০ বছর আগে, ইতালির পিসা শহরে প্রফেসর লুকা ঘিনি পৃথিবীর প্রথম বোটানিক্যাল গার্ডেন তৈরি করেন। আর সবচেয়ে দারুণ ব্যাপার কি জানেন? সেই বাগানটা আজও গবেষণার জন্য ব্যবহার করা হয়। এই সংগ্রহগুলো যে ঠিক কতটা বড় হতে পারে তার একটা উদাহরণ দিই। ইংল্যান্ডে কিউ গার্ডেন, যেটা খুব বিখ্যাত, সেখানকার হার্বেরিয়ামে ৭০ লক্ষেরও বেশি গাছের নমুনা রাখা আছে। একবার সংখ্যাটা ভাবুন, ৭০ লক্ষ! এটা তো অবিশ্বাস্য ব্যাপার। জীবন্ত প্রাণী সংরক্ষণের জন্য মূলত দুটো জায়গা আছে। একটা হলো চিড়িয়াখানা, যেখানে বন্য প্রাণীদের মানুষের তৈরি পরিবেশে যত্ন করে রাখা হয়। আর আরেকটা হলো জীববৈচিত্র্য পার্ক। এটা একটা বেশ নতুন ধারণা। এখানে কোনো একটা নষ্ট হয়ে যাওয়া প্রাকৃতিক জায়গাকে আবার আগের মতো সুন্দর করে তোলা হয়, যাতে সেখানে প্রাণীরা প্রায় মুক্ত অবস্থাতেই থাকতে পারে। আচ্ছা, আমরা তো জীবন কি তা জানলাম, জীবজগৎকে কিভাবে সাজানো হয় সেটাও দেখলাম, কিন্তু এই সব কিছুর আসল উদ্দেশ্যটা কি? কেন এত কিছু করা হচ্ছে? কেন এটা এত গুরুত্বপূর্ণ? এর উত্তর হল জীব বৈচিত্র্য। একটা ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রের স্বাস্থ্য কেমন তা বোঝা যায় তার জীববৈচিত্র্য দেখে। মানে সেখানে যত বিভিন্ন ধরনের জীব থাকবে, সেই সিস্টেমটা তত মজবুত হবে। যদি এর থেকে একটা প্রজাতিও হারিয়ে যায়, তাহলে কিন্তু পুরো সিস্টেমটাই ভেঙে পড়তে পারে। ঠিক যেমন একটা ব্লকের টাওয়ার থেকে একটা ব্লক সরিয়ে নিলে যা হয়। এর পেছনে একটা নৈতিক দিকও আছে। এই গ্রহটা তো শুধু আমাদের একার নয়, আমরা লক্ষ লক্ষ অন্য প্রজাতির সাথে এটা ভাগ করে নিই। তাদের কোনো ক্ষতি করার অধিকার কি আমাদের আছে? নিশ্চয়ই নেই। আর এটা ভাবার কোনো কারণ নেই যে আমরা সব কিছু আবিষ্কার করে ফেলেছি। ডক্টর এস.পি. আগারকারের গল্পটাই শুনুন না। উনি একজন ভারতীয় বিজ্ঞানী। তিনি ভারতের পশ্চিমঘাট পাহাড়ে এমন এক ধরনের মিষ্টি জলের জেলিফিশ খুঁজে পান, যেটা আগে বিজ্ঞানীরা ভাবতেন শুধু আফ্রিকাতেই পাওয়া যায়। এই একটা ঘটনা থেকেই বোঝা যায় প্রকৃতিতে এখনও কত কি যে আমাদের জানার বাকি আছে। তাহলে আমরা দেখলাম জীবন কি, বিজ্ঞানীরা কিভাবে সেটা নিয়ে গবেষণা করেন, আর কেনই বা তাকে বাঁচিয়ে রাখাটা এত জরুরি। এখন আসল প্রশ্নটা হলো, এই সব কিছু জানার পর এই পৃথিবীর জীববৈচিত্র্যকে রক্ষা করার জন্য আমাদের নিজেদের ভূমিকাটা কী হবে?